ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করি। আমাদের আজকে পঞ্চম ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে আদ্য অনি, মানে শব্দের শুরুতে অধ্বনি থাকলে সেই অধ্বনির উচ্চারণটা কখন কেমন হবে, আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা তো আমরা অনেকেই ভুল করি। দেখি আমরা অধ্বনিটাই আছে, বাট কখন দেখা যায় উচ্চারণের সময় আমরা ওকারের মতো উচ্চারণ করে ফেলি। আবার কখনো অধ্বনিটা অধ্বনি রূপে উচ্চারিত হয়। এটা কেন হয়? কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। ঠিক আছে? যেমন প্রথমেই যে নিয়মটা সেটা হলো, মনোযোগ দিয়ে এই নিয়মটা শুনেন, কারণ এই নিয়মটার উপরে অনেকগুলো কানেক্টেড নিয়ম আছে। প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে অধ্বনি আবার কোনগুলো। যেই ধ্বনি উচ্চারণ করার সময় শেষে দেখবেন একটা অ এর মতো উচ্চারণ হয়, সেই সবগুলো হচ্ছে অধ্বনি। যেমন দেখেন ক, শেষে একটা অধ্বনি উচ্চারণটা হচ্ছে না, এটা একটা অধ্বনি। তারপর খ, গ, ঘ, ঠিক আছে? তারপরে আরো আছে চ, ছ, জ, ঝ, এরকম যতগুলো ধ্বনি শেষে দেখবেন এরকম অ এর মতো উচ্চারণ হচ্ছে, সেটা হচ্ছে অধ্বনি। ঠিক আছে? আচ্ছা, এখন যে নিয়মটা সেটা বলছি। শব্দের শুরুতে যখন অধ্বনি থাকবে এবং এর এর পরের বর্ণগুলো যদি হয় ই, ই, উ, উকার, জফলা, ক্ষীয়, ইয়জ, রিকার, তবে শুরুর যে অধ্বনিটা না, ওইটার উচ্চারণটা ও এর মতো উচ্চারিত হবে, ও এর মতো। যেমন দেখেন নদী, শুরুতে কি আছে? ন একটা অধ্বনি, অধ্বনির পরে কি আছে? ই কার আছে না, সে কারণে শুরুর অধ্বনিটা ওকারের মতো উচ্চারিত হবে। তাই কি নদী না, নদী। বধূ, মরু, শহুরে, তারপরে হচ্ছে হ্যাঁ এগুলো। তারপরে দেখেন অন্য, কেন অন্য? কারণ অধ্বনির পরে জ ফলা আছে, তাই অন্য। বন্যা, সত্য, অভ্যাগত। কিছু কিছু আবার ব্যতিক্রম আছে, যেটা বলেছিলাম এরকম বাংলা সাহিত্যে অনেক কিছু শব্দ আছে যারা ব্যতিক্রম, নিয়ম বহির্ভূত। যেমন হচ্ছে ব্যতিক্রমের মধ্যে কি আছে? বন্ধা, এটা আবার বন্ধা হবে না। বন্ধা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, অন্ত, অন্ত্যেষ্টি। ঠিক আছে? তারপরে দেখেন কি আছে? অক্ষ, কেন অক্ষ? কেন অক্ষ না? অধ্বনির পরে ক্ষিয় আছে, সে কারণে অধ্বনিটা ওকার রূপে উচ্চারিত হবে। তাই কি অক্ষ। রক্ষা, লক্ষণ, দক্ষ, পক্ষ, অক্ষাংশ, অক্ষাংশ। ঠিক আছে? এই হচ্ছে বিষয়গুলো। তারপরে যোগ্য, কিছু আর ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রমের মধ্যে নিয়ম নিয়ম আছে একটা, যে লক্ষণ, যক্ষা, পক্ষ। কেন এগুলো লক্ষণ এরকম অধ্বনির রূপে উচ্চারিত হলো? কারণ ক্ষীয় এর সাথে অন্য একটা বর্ণ যুক্ত হয়েছে, সে কারণে শুরুর যে অধ্বনিটা ওটা ওকারের মতো উচ্চারণ হচ্ছে না। তাই কি লক্ষণ, যক্ষা, পক্ষ, এইভাবে। তারপরে নিয়মটা হচ্ছে অধ্বনির সাথে যখন র ফলা যুক্ত থাকবে, তখন যে শুরুর অধ্বনিটা, আমরা কিন্তু শুধুমাত্র শুরুর অধ্বনি নিয়ে কথা বলছি, আদ্য অধ্বনি নিয়ে। তাহলে শুরুর যে অধ্বনিটা ওটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন দেখেন প্রকাশ, এখানে আমরা সবচেয়ে বেশি ভুলটা করি, আমরা উচ্চারণ করে ফেলি প্রকাশ, প্রভাত। এর যে মানে দ্বিতীয় ক্লাসে আপনারা অনেকেই উচ্চারণগুলো ভুল করছিলেন, কিন্তু এটা কি হবে? ওকার রূপে উচ্চারিত হবে, কারণ অধ্বনির সাথে র ফলা যুক্ত আছে, সেই কারণে। প্রকাশ বা প্রভাত, শ্রম, গ্রন্থ, এইভাবে। তারপরে হলো অযুক্ত র ফলার পরে যদি আবার অন্তঃস্থ অ থাকে, তখন শুরুর যে অধ্বনিটা ওটার উচ্চারণটা অবিকৃত থাকবে। অবিকৃত মানে হচ্ছে অধ্বনির উচ্চারণটা অধ্বনি রূপে উচ্চারিত হবে। যেমন দেখেন ক্রয়, শ্রয়, শয়ের সাথে র ফলা যুক্ত আছে, এরপরে কি আছে? অন্তঃস্থ অ আছে, তাই এটা শ্রয় না, শ্রয়। ক্রয়, শ্রয়, ত্রয়। ঠিক আছে? এইভাবে। তারপরে হচ্ছে অন্তঃস্থ জয়ে জ ফলা এবং তারপর রেফ যুক্ত যেসব বানান আগে প্রচলিত ছিল, এখন কিন্তু তার জ ফলাটা উঠে গেছে। ঠিক আছে? সেসব ক্ষেত্রে শুরুর যে অধ্বনিটা ওটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন দেখেন আগে যখন আমরা পর্যন্ত লিখতাম,
তখন কিন্তু জফলাও থাকতো আবার রেফও থাকতো। বাট সময়ের সাথে সাথে কিন্তু বাংলা একাডেমি থেকে অনেক নিয়ম পরিবর্তন হয়। তারপরে কি বলে বানানের পরিবর্তন হয়, তো এখন কিন্তু সেই জফলাটা উঠে গেছে। কিন্তু একদম শুরুতে আমরা একটা নিয়ম পড়েছিলাম না, যে আপনি কোনটা পড়াচ্ছেন বলে নিয়ে বোঝা যায় না। আমি তো বলেই নিচ্ছি প্রত্যেকটা নিয়ম, মানে বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা। এই যে এখন যে বিষয়টা বলছি, যে অন্তঃস্থ জয় জফরার কথাটা বলছি, তবে তো বলেই নিচ্ছি। যেমন দেখেন, আগে যখন আমরা বলতাম পর্যন্ত, তখন কিন্তু আমরা জফলাও দিতাম, কিন্তু এখন আমরা জফলাটা দেই না। কিন্তু ওই যে একটা নিয়ম ছিল না, যে অধ্বনির পরে যখন জফলা থাকবে, তখন সে অধ্বনির উচ্চারণটা ও এর মতো উচ্চারিত হবে। এখন জফলাটা উঠে গেছে, তাও মনে মনে সেই জফলাটা রেখে অধ্বনির উচ্চারণটা ও এর মতোই করতে হবে প্রথমে। তাই কি পর্যন্ত, না, পর্যন্ত। চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ, পর্যন্ত, চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ। ইয়েস, পিডিএফ ফাইলে চোখ রাখতে হবে, না হয়তো বুঝতে পারবে না। কেন বারবার করে বলেছি পিডিএফ ফাইলটা সামনে রাখবেন, না হয় কিভাবে বুঝবেন? ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তারপরে নিয়মটা হচ্ছে, একাক্ষর যুক্ত শব্দের শেষে যখন দন্ত ন থাকবে, তখন শুরুর যে অধ্বনিটা, ওটার উচ্চারণটা কখনো কখনো ও এর মতো উচ্চারিত হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে একাক্ষর যুক্ত শব্দ আবার কোনগুলো, যে শব্দগুলোকে ভাঙা যায় না। যেমন দেখেন মন, মনকে কি ভাঙা যায়? এখন আপনারা বলবেন যে ম্যাম হ্যাঁ মনকে তো ভাঙা যায়। না, আমরা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে বলছি, বানানের ক্ষেত্রে বলছি। মনকে কিন্তু ভাঙা যায় না। যেমন ম যোগ ন, কোনো আলাদা শব্দ কিন্তু ক্রিয়েট করছে না। যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দুটো আলাদা শব্দ পাই, বিদ্যা যুগালয়, এগুলোকে ভাঙা যায়। বাট মনকে এখানে ভাঙতে পারছি না। এইগুলো হচ্ছে এরকম একাক্ষর যুক্ত শব্দ। এরকম একাক্ষর যুক্ত শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং এর পরে যদি দন্ত ন থাকে, তবে শুরুর যে অধ্বনিটা না, সেটা ও এর মতো উচ্চারিত হবে। তবে কি মটা কি মন, না, মন, মন। ঠিক আছে, আমরা অনেকেই বলে ফেলি মন খারাপ, না। তারপরে এই যে আমরা শব্দকল্প দ্রুম ছড়াটার মধ্যে মনে হয় যে মনে শব্দটা এসেছিল, তাই না? আপনারা অনেকে মনে বলেছিলেন, তখন আমি বলে দিয়েছিলাম বিশ্লেষণ করে কাউকে কাউকে, আবার কাউকে বলিনি। তো এখন বুঝে নেন এটা কেন মনে না মনে, এই নিয়মটার কারণে। মন, বন, বনে বাঘ আছে না, বনে বাঘ আছে, বন হবে। তারপর জন, 5 জন, 6 জন, 7 জন, জন হবে। মন, বন, জন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। তারপরে হলো একাক্ষর যুক্ত শব্দের শেষে যখন মূর্ধন্য ন থাকবে, তখন শুরুর যে অধ্বনিটা না, ওটার উচ্চারণটা সাধারণত অবিকৃত থাকবে। যেমন দেখেন রন, অধ্বনির পরে কি আছে? মূর্ধন্য ন আছে না, সে কারণে শুরুর যে অধ্বনিটা, ওইটা, এটা আবার ওকার রূপে উচ্চারিত হবে না, এটা কি হবে? অধ্বনি রূপে উচ্চারিত হবে। তবে কি রন, না, রন। রন, পন, গন, খন, রন পন গন খন। ঠিক আছে, তারপরে হলো সন্ধি বা সমাসবদ্ধ শব্দের সাথে যখন দন্ত ন কিংবা মূর্ধন্য ন যুক্ত হয়ে যুক্ত শব্দ তৈরি করে, সেক্ষেত্রে শুরুর যে অধ্বনিটা না, মানে আদ্য অধ্বনিটা, ওটার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, যেমন দেখেন, আচ্ছা বাকি সবাইকে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে লিখবেন তো। যেমন দেখেন কি আছে, বনবাসী, বনবাসী, এগুলো কি? বনবাসী, জনগণ, সবগুলো কিন্তু সন্ধি বা সমাসবদ্ধ শব্দ। এবং কি দ্বারা যুক্ত আছে? দন্ত ন বা মূর্ধন্য ন দ্বারা কিন্তু যুক্ত আছে। সে কারণে শুরুর অধ্বনিটা কি? অধ্বনি রূপে উচ্চারিত হবে। তাই কি জনগণ, না, জনগণ। বনবাসী, জনগণ, তারপর হচ্ছে বনবিথি, মনোরম। আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছে? নাজমুল ভাই, আপনার এখানে সব প্রবলেম, পৃথিবীর সব সমস্যা আপনার কাছে। আচ্ছা, তারপরে হচ্ছে নেতিবাচক বা না অর্থে অ বা অন থাকলে শুরুর যে অধ্বনিটা, ওটার উচ্চারণটা অবিকৃত থাকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে নেতিবাচক বা না অর্থে মানে কি। যেমন দেখেন
অনিচ্ছা, অবিচার, অক্ষম, এই সবগুলো শব্দে কিন্তু আমরা নেতিবাচক অর্থে ব্যবহার করি। ঠিক আছে, তারপরে না অর্থে ব্যবহার করি, অনিচ্ছা না, তাই না? তো এরকমের ক্ষেত্রে শুরুতে যদি অধ্বনি থাকবে, সেই অধ্বনিটা অধ্বনি রূপে উচ্চারিত হবে। তবে কি অনিচ্ছা, অবিচার, অক্ষম, অদৃষ্ট, অজ্ঞ। অবিচার, অক্ষম, অদৃষ্ট, অজ্ঞ অধ্বনি রূপে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, তারপরে নিয়মটা হচ্ছে সহিত অর্থে স থাকলে শুরুর যে অধ্বনিটা ওটার উচ্চারণটা অবিকৃত থাকবে, মানে ভালো অর্থে, সাথে অর্থে বোঝালে, যেমন সবিনয়, সহৃদয়, এগুলো কি ভালো অর্থে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে শুরুর যে অধ্বনিটা ওটা অধ্বনি রূপেই থাকবে। তবে কি সবিনয়, সহৃদয়, সজীব, সজীব না সজীব, এরকম ভাবে। আচ্ছা, তারপরে নিয়মটা হলো সাধু ভাষায় ব্যবহৃত পূর্ণাঙ্গ শব্দ বা ক্রিয়াপদের বানানে ইকার আছে, কিন্তু চলিত ভাষায় সেই ইকারটা বহু ক্ষেত্রে বিলুপ্ত হলেও তার পূর্ববর্তী যে অথরিটা না, ওটা প্রায় উকারের মতো উচ্চারিত হয়। যেমন দেখেন দেখেন আমরা যখন আগে সাধু ভাষায় কথা বলতাম, বা সাধু ভাষাগুলো কিভাবে হয়, ইকার যুক্ত থাকে না, যে করিবার পারিব না, ধরিবার পারিব না, কিন্তু আমরা কিন্তু চলিত ভাষায় সেই ইকারটা ব্যবহার করি না, ইকারটা কিন্তু থাকে না। ঠিক আছে, চলিত ভাষায় কিন্তু ইকারটা বহু ক্ষেত্রে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ওই যেটা নিয়ম পড়েছিলাম না একদম শুরুতে, যে অধ্বনির পরে যদি ইকার থাকে তবে অধ্বনিটা উকার রূপে উচ্চারিত হয়, এখনো ওই বিষয়টা মাথায় রেখে চলিত ভাষার ক্ষেত্রেও ইকারটা বাদ গেলেও শুরুর যে অধ্বনিটা ওইটা ওকার রূপে উচ্চারিত হবে। তবে কি করবার না, করবার। ঠিক আছে, করবার, তারপরে ধরবার, কলকাতা, থলে, ধরে, এইভাবে। ঠিক আছে, কিছু আবার ব্যতিক্রম আছে যারা আবার এই নিয়মটা মানে না, যেমন হব, এটা আবার হবো হবে না, এটা কি হবে, হব, হব, কব, লব, হব, কব, লব। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাসের বেশ কয়েকটা উচ্চারণের নিয়ম, যে শব্দের শুরুতে অধ্বনি থাকলে কখন কেমন উচ্চারণ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারণ আমি খুব ডিটেলসই বলেছি। এরপরে আমরা যে বিষয়টা আজকে যাব সেটা হচ্ছে স্বরের ধারা। এই যে দেখেন আমরা যখন কথা বলি, আমরা কি সবসময় একই স্বরে কথা বলি? কখনো আমরা উচ্চ স্বরে কথা বলি, কখনো আমরা মিডল রেঞ্জে কথা বলি, কখনো আমরা ফিসফিস করে কথা বলি, তাই না? তো এই বিষয়গুলোকে কিন্তু কয়েকটা নাম দ্বারা ডাকা হয়, যেটা আমরা জানি না। কয়েকটা নামে, কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে এই স্বরের ধারাকে, মানে ভয়েস রেঞ্জ। যখন আমরা খুব রাগী তখন কি আমরা এই যে এখন যে আপনাদের সামনে যে কথাটা বলছি তেমন ভাবে কথা বলি বলেন তো? তখন আমাদের স্বরটা উচ্চ স্বরে চলে যায়, ভয়েস রেঞ্জটা হাই হয়। যখন আমরা কাঁদি তখন আমাদের ভয়েস রেঞ্জটা লো হয়ে যায়। তো এরকমই আর কি, স্বরের ধারাকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। আর বাচিক শিল্পের সাথে জড়িত থাকলে এই স্বরের ধারার বিষয়টা আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। কারণ আমরা যখন ভাব প্রকাশ করি, মনের ভাবটা, আবেগ প্রকাশ করি, তখন কিন্তু স্বরের ওঠানামাটা খুব প্রয়োজন থাকে। ঠিক আছে, তো সেটা ভালো করে আপনাকে ফলো আপ করতে হবে, যে সেটা আপনি উপস্থাপনার ক্ষেত্রে বলেন না কেন, আবৃত্তির ক্ষেত্রে বলেন না কেন। ঠিক আছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে, বা খেলার ধারাভাষ্য, আহ ধারাভাষ্যকারের দায়িত্বে থাকেন না কেন, সবসময় তো ধারাভাষ্যকার একই সময় কথা বলে না কিন্তু। সে উত্তেজিত হয় যখন ভালো ফলাফল করে, তখন সে খুব বেশি জোরে চিৎকার দেয়। তখন যদি কেউ আউট হয়ে যায় তখন তার স্বরটা একরকম থাকে। তাই না? এই স্বরের ধারাটা, এই স্বরের ওঠানামাটা কিন্তু, উত্থান পতনটা কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে। বা যখন দেখেন আমরা কবিতাও পড়ি, সব কবিতা কি আমাদের একই স্বরের কবিতা? একই স্বরের, বা একটা কবিতার মধ্যে কিন্তু বিভিন্ন আহ, বিষয় থাকে, অর্থ থাকে, যেগুলোতে একবার হাই রেঞ্জে করতে হয় স্বরটা, কখনো লো রেঞ্জে করতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা এই বিষয়গুলো একটু ভালো করে জানবো, যে স্বরের ধারাটা কি। স্বরের ধারাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যেমন উদাত্ত স্বর, স্বরিত স্বর, অনুদাত্ত স্বর, কম্পিত স্বর, ফিসফিস স্বর। এখন প্রথমেই হচ্ছে উদাত্ত স্বর। উদাত্ত স্বর কাকে বলে? উদাত্ত স্বরটা হচ্ছে তারাতে অবস্থিত। তারা মানে হচ্ছে একদম হাই রেঞ্জে। এখানে হারমোনিয়ামের একটা ব্যাপার আছে, যারা বোঝেন তারা ভালো করে বুঝবেন, যারা বোঝেন না তাদের হারমোনিয়ামের বিষয়টা বোঝার দরকার নেই, এটা আপনি স্কিপ করতে পারেন। আমি আপনাদের সহজ ভাবে বলে দিচ্ছি। উদাত্ত স্বরটা হচ্ছে হাই রেঞ্জে অবস্থিত। উচ্চ স্বরের কথাবার্তা হচ্ছে এই মাত্রায় বাঁধা, মানে উচ্চ স্বরে কথাবার্তা যখন হয়
সেটাই হচ্ছে উদাত্ত স্বরের অন্তর্ভুক্ত। উদাত্ত স্বরে হচ্ছে উচ্চ স্বরে কথাবার্তাগুলোই অন্তর্ভুক্ত আর কি। যেমন দেখেন, যখন আমরা রাগি, যে কেন করেছো, কি করেছো, কেন করলে, এইগুলো হচ্ছে উদাত্ত স্বরের অন্তর্ভুক্ত, উচ্চ স্বরে যেগুলো থাকে। তারপরে হচ্ছে 2 নম্বরটা কি, স্বরিত স্বর। স্বরিতটা হচ্ছে মধ্যম প্রকৃতির স্বর, এর চলমানতা মুদারায় মানে মিডল রেঞ্জে। এই যে কথা বলছি না স্বাভাবিক কথাবার্তা, আমাদের স্বাভাবিক কথাবার্তা হচ্ছে এই স্বরিত স্বরের অন্তর্ভুক্ত। ঠিক আছে। তারপরটা হচ্ছে অনুদাত্ত স্বর। অনুদাত্ত স্বরটা হচ্ছে উদারতে অবস্থিত, মানে একদম লো রেঞ্জে, লো স্কেলে। স্বরের সর্বনিম্ন স্তরটাই হচ্ছে এই ধারার স্বর। স্বাভাবিক স্বরের যে খাদের ব্যাপ্তি, মানে স্বাভাবিক স্বরের চেয়েও নিচু স্বরে এই স্বরে কথা বলে। ঠিক আছে। অনুদাত্ত স্বরের অন্তর্ভুক্ত আর কি। যেমন, কেমন আছো, ভালো আছো, কি করছো, স্বাভাবিক স্বরের থেকেও কিন্তু নিচু স্বরে গিয়ে কথাটা বলেছি। তো এইগুলো হচ্ছে আমাদের অনুদাত্ত স্বর। তারপরে 4 নম্বরটা হচ্ছে কম্পিত স্বর। কম্পিত স্বরটা কাকে বলে? স্বর যখন কম্পিত ভাবে বেরিয়ে আসে, তখন এই স্বরের উদ্ভব হয়। কম্পিত স্বর সাধারণত সবকটি ধারাতে সৃষ্টি করা যায়। উত্তেজনা এবং আবেগ প্রকাশের সময় আমাদের কণ্ঠস্বর কম্পিত হয়। যখন আমরা খুব কাঁদি তখন দেখবেন আমাদের কণ্ঠটা কাঁপে। যখন আমরা অনেক সময় আমরা খুব রেগে গেলেও আমাদের কণ্ঠস্বরটা কাঁপে। এই জন্য বলা বলা আছে যে কম্পিত স্বরটা সাধারণত সবকটি ধারাতে সৃষ্টি করা যায়। সবকটি ধারার মধ্যেই এই মানে কম্পনটার সৃষ্টি হতে পারে। এটাই হচ্ছে কম্পিত স্বরটা। ঠিক আছে। 5 নম্বরটা হচ্ছে ফিস ফিস স্বর। গোপন কথা চুপি চুপি বলার সময় মানুষ এক ধরনের অস্পষ্ট স্বর ব্যবহার করে থাকে, তাকে ফিসফিস স্বর বলে। এ জাতীয় স্বর উৎপাদনে স্বরতন্ত্রীতে কিছু বেশি ফাঁকের দরকার হয়। এত কঠিন ভাবে বোঝার দরকার নেই। মানে যেই স্বরে হচ্ছে এরকম ফিসফিস করে যখন আমরা কথা বলি, ফিসফিস করে আমরা কথা বলি না অনেক সময়, সেটা হচ্ছে কি, কি স্বরের অন্তর্ভুক্ত? ফিসফিস স্বরের অন্তর্ভুক্ত। ঠিক আছে। যেমন, আমি তো তোমাকে বলেছি কাউকে বলো না, জানো সে কি করেছে। এইগুলো হচ্ছে ফিসফিস স্বরের অন্তর্ভুক্ত। একটা অস্পষ্ট স্বর আমরা ব্যবহার করি এই ফিসফিস স্বরে কথা বলার সময়। আচ্ছা, একজন স্বরিত স্বরটা আরেকটা বা জানতে চেয়েছেন। স্বরিতটা হচ্ছে মধ্যম প্রকৃতির স্বর। এই যে আমি আপনার সাথে কথা বলছি না স্বাভাবিক রেঞ্জে, এইটা হচ্ছে স্বরিত স্বরটা। স্বাভাবিক কথাবার্তা এই স্বরের অন্তর্ভুক্ত। তো এই গেল আমাদের 5টা স্বর। ঠিক আছে। সম্পূর্ণ ভাবকে সুযোগ্য ভাবে প্রকাশ করার জন্য কিন্তু আপনাকে এই স্বরের ওঠানামাটা করতে হবে। আপনি তো সবসময় একই স্বরে কথা বলেন, যখন খুব একটা কষ্টের কথা বলছেন তখনও ওই সেম স্বর, যখন অনেক বেশি আপনি রাগী তখন আপনার একই স্বর, আপনার ভাবটা কিন্তু সুন্দরভাবে প্রকাশ পাবে না। বা ধরেন এই যে দেখেন, আমি আমার পেজে কত গল্প পাঠ করি, আমি সবগুলো সবগুলো চরিত্র একই ভাবে বলে যেতাম, আপনাদের কি ভালো লাগতো, উপভোগ করতে পারতেন? যদি পার্থক্যটা না বুঝতেন, পারতেন না কিন্তু। তো এই স্বরের ওঠানামাটা কিন্তু খুব জরুরি এই বাচিক শিল্পের ক্ষেত্রে। এটা ভালো করে আয়ত্তে আনতে হবে। আচ্ছা, তারপরে হলো আহ কি আছে আর, হ্যাঁ, এই হচ্ছে না, আমরা আমরা হচ্ছে একটা উদাহরণ দিই। উদাহরণ সবগুলোর সাথে আমি উদাহরণ দিয়েছি। এখানে আরেকটা আছে, দেখেন, কি কথা। এটাকে যদি আমরা উদাত্ত স্বরে বলি, মানে উচ্চ স্বরে, তখন কিভাবে বলবো? কি কথা। তারপরে তাহার সাথে, এটাকে যদি আমরা স্বরিত স্বরে বলি, তবে কিভাবে বলবো? তাহার সাথে। তারপরেটা যদি আমরা আহ কি আহ, অনুদাত্ত স্বরে বলি, তার সাথে, এটা কিভাবে বলবো? তার সাথে। কি কথা, তার সাথে, তার সাথে। ঠিক আছে। এই হচ্ছে বিষয়গুলো। এভাবে বাসা আপনারাও নিজেরা নিজেরা এরকম বাক্য লিখে লিখে অনুশীলন করবেন, খুব ভালো হবে এটা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কণ্ঠের সাধনা। আমরা সবাই চাই আমাদের কণ্ঠটাকে একটু বলিষ্ঠ করতে, ভরাট করতে, একটু গম গম যেন সাউন্ড হয়। অনেক সময় আমরা নিজেরাই বলি, ম্যাম আমার কণ্ঠটা এরকম মিনমিনে কেন, আমি নিতেই পারি না। যেমন আমি আপনাদের অনেক সময় এই যে কবিতার মন্তব্য দিয়ে থাকি, যখন আপনারা কবিতাগুলো পাঠান, যেরকম মিনমিনে স্বরে কেন করেছেন। কারণ কিছু কিছু কবিতা আছে একদম মিনমিনে স্বরে করার মতো কবিতা না, এটা দ্রোহী কণ্ঠে করতে হয়, গলাটা ছেড়ে করতে হয়। বারবার করে কিন্তু আমি আপনাদেরকে ভয়েস মেসেজ বলি যে গলা ছেড়ে আবৃত্তি করবেন। ওই গলা ছেড়ে আবৃত্তি মানে এই না যে চিল্লানো। ঠিক আছে। ওই যে মুখের ভেতরে রেখে রেখে ফিস ফিস করে চুপ চুপ করে কথা বলেন, ওভাবে বলা যাবে না। এই কণ্ঠের সাধনার জন্য, কণ্ঠটাকে এটা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, বলিষ্ঠ করার জন্য কিন্তু আপনাকে গলা ছেড়ে আবৃত্তি করতে হবে। ঠিক আছে। এটা করবেন। আর এই গলা ছেড়ে আবৃত্তির জন্য আপনারা বিদ্রোহী কবিতাগুলো বাছাই করে নিতে পারেন। আমাদের জাতীয় কবির এরকম অনেক বিদ্রোহী কবিতা আছে, এগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করবেন।
যত বেশি চর্চা করবেন গলাটা একটা ভালো পর্যায়ে যাবে, একটু বলিষ্ঠ হবে। ঠিক আছে, অনেক কবিতার জন্য এরকম ফিসফিস কণ্ঠ চলে না, বলিষ্ঠ কণ্ঠ হতে হয়। ওকে, তো প্রথমে যে নিয়মটা, এটা কি, গলা ছেড়ে আবৃত্তি করতে হবে। এই যেমন এই যে আপনারা যেমন আবৃত্তি শুনেন, বা যখন আমি বিদ্রোহী কবিতা করি বা যে কোনো কবিতায় করি, কণ্ঠটাকে কিন্তু আমি ছোটবেলায় অনেক চর্চা করতাম। যেটা আপনাদেরকে বললাম, আমার 4 বছর বয়স থেকে আমার যাত্রা শুরু হয়েছে। আমি কাজী নজরুল ইসলামের কবিতা সবচেয়ে বেশি পড়তাম। আমার এরকম না যে আমি এরকম হুট করে করোনাকালীন সময় থেকে শুরু করেছি। ছোটবেলা তো বাবা মা শেখায় অবশ্যই আমাদের, আসলে কবিতার মাধ্যমে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়, মায়ের ভাষা। আমরা কিন্তু কবিতার মধ্য দিয়ে শেখা শুরু করি। পয়েন্ট আউট করে যে মা বাবা এরকম করে। আর এছাড়া কিন্তু ওই যে আতা গাছে তোতা পাখি, ওই দেখা যায় তাল গাছ, এই ছড়াগুলো আমরা শুনতে শুনতে কিন্তু আমরা মায়ের ভাষাটা শিখি। তো ওইটুকু শেখা পর্যন্ত আসলে আমার যাত্রাটা ছিল না। এরপর আমি অনেক চর্চা করেছি, আমি অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, চর্চা করতাম, অনুশীলন করতে করতে কিন্তু আমার কণ্ঠটা বলিষ্ঠ হয়েছে। যে কোনো কবিতা কিন্তু এখন আবৃত্তি করতে পারি। এবং আমি এইটুকু এসব দিতে পারি, আমার নিজের, আমার প্রতি কনফিডেন্ট আছে যে আমি যে কোনো কবিতা আবৃত্তি করতে পারবো, এবং আমার যে কোনো কবিতা আপনাদের ভালো লাগবে। এইটুকু পর্যন্ত নিয়ে হয়তো আসতে পেরেছি, কণ্ঠটা মনে হয় যেটা নিজের একটা মানে কনফিডেন্স এটা। ঠিক আছে, আর বাকিরা সব আপনারাই বলতে পারবেন। তো সে কারণে কি করতে হবে, চর্চা করতে হবে, গলা ছেড়ে আবৃত্তি করতে হবে। তারপরে 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে হং প্র্যাকটিস। এটা করার ফলে কণ্ঠটা বলিষ্ঠ হবে। হং মানে ধরে রাখতে হবে, আপনার শ্বাসটাকে ধরে রাখতে হবে এইভাবে। হং, হং। ওই মাঝখানে ওই শ্বাসটা ধরে রাখছি কিন্তু। হং, এটা করলে আবার হবে না। হং, হং। ঠিক আছে, এই হং প্র্যাকটিসটা আপনার বাসায় সুন্দর মতো অনুশীলন করবেন। তারপরে যে পয়েন্টটা 3 নম্বর, স্বর্গ। সারগাম, স্বর্গ, স্বর্গ অনেক অনেক ভাবেই পড়ে। এখন আপনারা ভাববেন যে ম্যাম এগুলো গানের, এই গানের পর আমাদের কেন কবিতার মতো শেখাচ্ছেন? স্বরগমটা করা হয়, অনুশীলন করা হয় কণ্ঠটাকে শ্রুতি মধুর করার জন্য। এই যে আপনারা অনেক সময় বলেন না যে ম্যাম আমার কণ্ঠটা কেমন যেন শ্রুতি মধুর লাগে না, তারা বেশি করে স্বরগমটা অনুশীলন করবে। গানের মানুষরা এই কারণেই করে। আরেকটা বিষয় আছে যেটা আমি মনে করি এটা, এটার মাধ্যমে এই উপকারিতাটা আপনারা পাবেন। অনেক সময় আপনারা বলেন যে ম্যাম ধরে রাখতে পারি না, দেখা যায় একটা কবিতার লাইনে এতবার করে থামা যায় না, বাট আমার মানে বারবার শ্বাস ফেলতে হয়। এই স্বরগমটা অনুসরণ করার ফলেও এই যে শ্বাসের যে ধরে রাখার বিষয়টা, সেটাও কিন্তু অনেকাংশে আয়ত্তে চলে আসে। অনেক সময় দেখা যায় অনেক সময় থেমে যান, আপনারা পারেন না শ্বাসটা ধরে রাখতে। এটা করবেন, ওই হং প্র্যাকটিসটা আর সরগম প্র্যাকটিসটা ভালো করে করবেন। আর হং প্র্যাকটিসটা আসলে ওরকম আহ ধরা বাঁধা কয়েকটা নিয়ম করে যতবার করতে পারেন, চেষ্টা করবেন 10 বার করে করা, 10 থেকে 15 বার। আচ্ছা, আমি হচ্ছে সরগমটা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে 8টা স্কেল আছে সরগম, ঠিক আছে? আমরা হচ্ছে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাব স্বরে, তারপরে আবার উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসবো 8টা স্কেলে। যেমন দেখেন এইভাবে, সা রে গা মা পা ধা নি সা। আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, আজকে ভালো নাও হতে পারে। আমার প্রচন্ড খুসখুস করছে আমার গলা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, এইভাবে। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা, সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা সা সা, সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা সা সা, সা রে গা গা মা পা পা ধা নি সা, সা নি ধা পা পা মা গা রে সা। আমি হচ্ছে না আমার আজকে,
আমার কণ্ঠটা মনে হয় জ্বলছে একদম, এত খারাপ অবস্থা গলা। সারে গামা সার সরি সারে গামা রে গামা পা গামা পা ধা মা পা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা মা পা গা পা মা গা রে সা। না আমি আজকে আসলে আর দেখাতে পারবো না, এটা আমার এটা যদি আমার আরেকটা বার করে আমার মানে কণ্ঠ শেষ, আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে লো স্কেল থেকে হাই স্কেলে যাবেন, হাই স্কেল থেকে লো স্কেলে আসবেন। আবার ফার্স্ট সেটটা একটু দেখে, ফার্স্ট সেটটা একটু দেখে, ফার্স্ট সেটটা দিয়ে একটু বলছেন। সা রে গা মা পা ধা নি সা, কত দূরে গেছে, সা সা নি ধা পা মা গা রে সা। এই যে দেখেন আমরা কণ্ঠটা কই নিয়ে যাচ্ছি, এই যে কত হাই স্কেলে নিয়ে যাচ্ছি, এটা করতে করতেও তো কত অনুশীলন হয়ে যায়। যে কোনো বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে পারবেন। যারা গানের মানুষ আছে কেন করে, এই কারণে তো করে, এই যে শর্টটাকে শ্রুতি মধুর করার জন্য, কণ্ঠকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, বলিষ্ঠ করার জন্য, তাই না? আর এই বিষয়গুলো হচ্ছে এই অনুশীলন করার জন্য সকালের সময়টাকে একটু বেছে নেবেন। ঠিক আছে, সকালের সময়টা ভালো যে কোনো কিছু রেওয়াজ করার জন্য। যেমন যারা দেখবেন গানের মানুষ, তারা কিন্তু সকালের সময়টাতেই অনুশীলন গুলো করে থাকেন। ঠিক আছে, আমার সরগমটা ভালো করে আজকে বলো না। আচ্ছা, যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়গুলো। আমি আপনাদের কাছ থেকে সরগম ক্লাসে শুনবো, এগুলো আপনারা বাসায় অনুশীলন করুন, বাসায় চর্চা করলেই হবে, যেভাবে দেখিয়ে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে রেকর্ডিংটা অফ করবো, বাট এর আগে একজন বলেছেন শব্দের উচ্চারণগুলো আরেকটা বার শুনিয়ে দিতে। আমি না বললেও আরেকটা বার শোনাতাম। যতগুলো নিয়ম আছে, নিয়মগুলোর সাথে যে শব্দগুলো আছে, সেই সবগুলো শব্দের উচ্চারণ আমি আরেকটা বার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যেমন দেখেন কি আছে: নদী, বধূ, মরু, সপুরে, অন্য, বন্যা, সত্য, অভ্যাগত, বন্ধা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, ধর্ম, অন্ত, অন্ত্যেষ্টি, অক্ষ, রক্ষা, লক্ষণ, দুঃখ, পক্ষ, অক্ষাংশ, যজ্ঞ, লক্ষণ, যক্ষা, পক্ষ, বক্তৃতা, মসৃণ, প্রকাশ, শ্রম, গ্রন্থ, প্রভাত, ক্রয়, শ্রয়, ত্রয়, পর্যন্ত, চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ, মন, বন, জন, রণ, পণ, গণ, ক্ষণ, বনবাসী, জনগণ, বনবিথি, মনোরম, অনিচ্ছা, অবিচার, অক্ষম, অদৃষ্ট, অজ্ঞ, সবিনয়, সহৃদয়, সজীব, করবার, ধরবার, কলকাতা, কোলে, ধরে, হব, কব, লব। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসের লেকচারটা। আমি রেকর্ডিংটা অফ করে দিই, এরপরে আপনাদের কাছ থেকে শুনবো পড়াটা।